তৃণমূলে তো 44 জন এমএলএ আছে মুসলমান, এখন না মনে হচ্ছে 44-এর মধ্যে এমএলএ আছে তৃণমূল দলে, আগে আরও বেশি ছিল। মানে এমএলএ কমছে, আস্তে আস্তে মুসলমান এমএলএ কমছে, মানে মুসলমানদের ভোট তৃণমূলে বাড়ছে আর মুসলমান এমএলএ তৃণমূলে কমছে। এই 44টা এমএলএ কোনো মূল্য আছে আগে উত্তর দিন। 44টা এমএলএর মূল্য বেশি না মমতা ব্যানার্জি বাড়িতে যে কাজ করে যে মাসি তার গুরুত্ব বেশি? আগে ক্লিয়ার করো। নেতারা বিড়ি খাবে আর কর্মীরা সিগারেট খাবে। নেতারা কী খাবে? বিড়ি। নেতারা খাবে ঝালমুড়ি আর বিড়ি, আর কর্মীরা যারা আসলে কাজ করে তারা যদি কোনো বাড়তি টাকা পায় তারা মুরগা মশলাম খাবে আর সিগারেট খাবে। এই কালচারটা তৈরি হোক, দেখবেন এই দলটা বেঁচে যাবে, বুথ ঠিক হবে, খেটে খাওয়া মানুষরা, অত্যাচারিত মানুষরা এদের কথা ভাববে। 35 খণ্ড বিখণ্ড হয়ে গেলে বিজেপি ক্ষমতায় আসতে পারে। তিলোত্তমার বাবা মা ভার্সেস অনিকেত দেবাশিস, এই টিম চুলোচুলি হবে, গালাগালি। এতদিন গলাগালি ছিল না, চুলোচুলি গালাগালি হবে। এর জন্য তুমি বুম নিয়ে আমার কাছে আসবে। ওই জালি টিচার যারা কাঁকর, তাদেরকে শান্ত করার চেষ্টা, তাদের পাশে আছি বলে তারা যাদের রাজসাক্ষী হয়ে গিয়ে চিৎকার করে কে কোথায় কবে টাকা নিয়েছে এটা বলে ফেলে 26শে ইলেকশনে দিদিকে ড্যামেজ যাতে না করে দেয়, তার জন্য এটা তাৎক্ষণিক জরুরি ভিত্তিক একটা বন্দোবস্ত। যে কোনো প্রকারে এই কথাটা নিউজ করলে ওই উডল্যান্ড থেকে সরিয়ে একটু দিল্লি ফিল্লি নিয়ে যাবে। ঠিক তাই হয়েছে। যেই নিউজ তোমরা করেছো সঙ্গে সঙ্গে ওনাকে এই উডল্যান্ড থেকে সরিয়ে দিল্লি নিয়ে গেলে এখন লোক বলছে দিল্লি থেকে হঠাৎ করে খুব ভালো হয়ে গেছে। উনি তো বলছেন বহুত্ববাদ, শুভেন্দু বলছেন যে কথা তাতে একটা কট্টরবাদের কথা একটা আভাস রয়েছে। দলের মধ্যে বাম আমলও দেখেছি, নরমপন্থী চরমপন্থী দেখেছি। এই যে বাম রাজনৈতিক দলটা পশ্চিমবঙ্গের মাটিতে এসেছিল না, কাদের হাত ধরে এসেছিল? যারা চরম বামপন্থীদের হাত ধরে, অর্থাৎ নক্সালিস্টদের হাত ধরে। কিন্তু পরবর্তীকালে কংগ্রেসের তাড়া খেয়ে এই চরমপন্থী নক্সালিস্টরা তারা লুকিয়ে পড়েছিল এদিক ওদিক। কিন্তু জনগণের মধ্যে বামেদের প্রতি যে আকর্ষণ, বামেদের প্রতি মানুষের যে একটা গভীরতম ভক্তি তখন তৈরি হয়ে গিয়েছিল। মানুষ কিন্তু সমাজতান্ত্রিক ভাবধারাকে শ্রদ্ধা করতে শুরু করে দিয়েছিল, বাংলার মানুষ বলছে। ঠিক সেই যে মাটি, সেই মাটিকে নরমপন্থী বামেরা অর্থাৎ সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এরা কিন্তু গ্রহণ করেছিল এবং 34 বছর বাংলায় ছিল। তেমন বিজেপি দল এটা একটা রেজিমেন্ট পার্টি বলা যায়। এই পার্টিতে যারা নেতৃত্বে আছে তাদের মধ্যে উদারপন্থী কিছু থাকবে এবং তাদের মধ্যে তুলনামূলক চরমপন্থী কিছু থাকবে। বিজেপির যে রাজনৈতিক আদর্শ সেটা কিন্তু খুব ঠান্ডা মাথায় পর্যালোচনা করা যায়। তার পেছনে যেটা শব্দটা আছে সেটা হচ্ছে নিজস্বতা, ভারতীয়ত্ব, সনাতনী ভাবধারা, রাষ্ট্রবাদিতা, জাতীয়তাবোধ, জাতিপ্রেম। ওরা ভারতীয়ত্বর সাথে হিন্দুত্ব শব্দটাকে একাত্ম হিসেবে দেখেছে। শ্রমিক ভট্টাচার্য একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে হিন্দুত্ব বলে কিছু নেই, ভারতীয়ত্ব বলে আছে। অ্যাকচুয়ালি যারা হিন্দুত্ব শব্দটি বলতে চাইছে তারা ভারতীয়ত্ব, হিন্দুত্ব এই দুটোকে একসাথে মিশিয়ে দিয়েছে, তারা আলাদা করে দেখেনি। শ্রমিক ভট্টাচার্য হিন্দুত্ব শব্দটি নিয়ে মুসলমানদের মধ্যে যে আতঙ্ক আছে, কিছু কিছু রাজনৈতিক দল হিন্দুত্ব শব্দটাকে নিয়ে বিরোধী একটা মত প্রকাশ করছে যে বিজেপি হিন্দুদের রক্ষাকর্তা। বিজেপি এই যেমন আছে না, এই ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, তেমনই বিজেপি হচ্ছে হিন্দুর জন্য, হিন্দুদের দ্বারা, হিন্দুদের মধ্য দিয়ে তৈরি করা একটা সংগঠন, এটা বলতে। কিন্তু হিন্দু এই শব্দটা নিয়েও বিতর্ক আছে। আমি জানি হিন্দু বলতে কোনো ধর্ম সম্প্রদায় বোঝায় না। হিন্দু বলতে একটা জনগোষ্ঠীকে বোঝায়, একটা ভাষা গোষ্ঠীকে বোঝায়, যারা সিন্ধু নদীর তটে বাস করত এবং বিদেশি আক্রমণকারী যারা ছিল, গ্রিক এবং মুসলিম আক্রমণকারী, তারা মুখে মুখে সিন থেকে হিন্দ থেকে হিন্দু এই শব্দটা অবতারণা করেছেন। এটা মোহন ভাগবতজিও বলেছেন, আমাদের ডিএনএ এক। ছোট্ট একটা উদাহরণ দিলে ব্যাপারটা খুব ক্লিয়ার হবে। যেমন ধরো আমি কাজী মাসুম আক্তার, আমি জানি 8 পুরুষের নাম জানি প্রায়, এবং 8 পুরুষ আগে আমরা ব্রাহ্মণ ছিলাম, আমি শুনেছি, জেনেছি, তত্ত্ব যদি ভুল না হয়ে থাকে। আমরা ধর্মান্তরিত হয়েছিলাম কখন? মোহাম্মদ বিন তুগলকের সময়, যতটুকু বুঝতে পেরেছি। এবং ধর্মান্তরিত হয়েছিলাম একটা পেশায় যোগদান করার জন্য। সে পেশা কি? বিচার পেশা, অর্থাৎ বিচারকের পেশা।
অর্থাৎ বিচারক যারা যারা বিচার করে তাদের কি বলা হয়? কাজী বলা হয়। কাজী মানেই হলো পেশাগত, এটা একটা আমার উপাধি। হ্যাঁ, তো আমরা তখন আমাদের পিতা তস্য পিতা প্রপিতা 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 এইভাবে ইসলাম নিয়েছিলাম। সেটা কত বছর আগের কথা? 700 বছর, এই 700 বছর নয়, 500-600 বছর আগের কথা। হিসাব করে দেখলে তাই পাওয়া যাবে। তাহলে 500-600 বছর আগে আমরা কি ছিলাম? সনাতনী ছিলাম, হয় উচ্চ বর্ণের না নিম্ন বর্ণের, ভারতীয় ছিলাম, যাকে হিন্দু বলা হয়। খুব ঠান্ডা মাথা বোঝুন, হিন্দু নামটাকে ছিল না, আগে ব্রাহ্মণ ধর্ম ছিল। সমাজে নিয়ন্ত্রক কারা ছিল? ব্রাহ্মণ ধর্ম। তার বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই ভারতবর্ষে আরও দুটো গুরুত্বপূর্ণ ধর্ম তৈরি হয়েছিল, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। এটা ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিক্রিয়া ছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এটা আমরা ইতিহাস পড়েছি যারা জানি। আরও অনেকগুলো ধর্ম তৈরি হয়েছিল ভারতবর্ষে। ভারতবর্ষের মাটি ধর্মীয় পবিত্রতার মাটি, যেমন প্যালেস্টাইনের মাটি। গোটা বিশ্বে যত সেমিটিক ধর্ম, যেসব নবী বলা হয়, পয়গম্বর বলা হয়, যীশুখ্রিস্ট থেকে মুসা থেকে শুরু করে হজরত মুহাম্মদ, এদের প্রত্যেকেই জন্ম হচ্ছে প্যালেস্টাইনে, অর্থাৎ আরব ভূখণ্ডে। ওটাকে পবিত্র মাটি বলা হয়। তেমন উল্টো দিকে আমাদের হিন্দুইজম বলেছে, মুনি ঋষিদের যে ধর্ম, এটা পেগান ধর্ম বলা হয়, সেমিটিক ধর্ম নয়। এই পেগান ধর্ম যে ভারতবর্ষে এসেছে, দেবদেবী পুজোর ধর্ম ইত্যাদি ইত্যাদি, এটা আরবও ছিল এক সময়। মক্কার গর্ভগৃহে শোভিত তো অসংখ্য ঠাকুর মূর্তি দেবতা এই মক্কার গর্ভগৃহে ছিল। পেগান ধর্ম অনেক জায়গায় ছিল। ভারতবর্ষে ছিল এই উপমহাদেশ ছিল তার কেন্দ্রস্থল, এই উপমহাদেশ। ফলস্বরূপ আমরা যারা ভারতে দীর্ঘদিন ধরে বাস করছি, কাজী মাসুম আক্তার, আজ এই 500 বছর আগে না হলে আমরা মুসলমান হয়েছি। তার আগে কী ছিল? তার আগে এই ভারতীয় সভ্যতার বিকাশ তো 10,000 বছর আগে। সেই সিন্ধু সভ্যতার আগে মেহেরগড় সভ্যতা, তারপর আর্য সভ্যতা, তাই তো? 5,000 বছর ধরে যদি সভ্যতা ধরি, 5,000 বছরের চূড়ান্ত পর্যায়ে যদি ধরি, তাহলে 500 বছর বাদ দিয়ে বাকি 450 বছর, বাকি 4,500 বছর আমি কি ছিল? আমার প্রজাতি কি ছিল? সনাতনী ছিল, ভারতীয় ছিল, আর্য হতে পারি, অনার্য হতে পারি, হিন্দু হতে পারি, যাই নাম বলুন, ভারতীয় আমার রক্তে আছে, আমার ডিএনএতে আছে। এটাই মোহন ভাগবতজি বলেছে। এই কথাটা অনুরোধিত হয়েছে শ্রমিক ভট্টাচার্যের কথা থেকে, অনেক গভীরতম ইতিহাস থেকে। স্যার, আমি একটা কথা বলবো। শ্রমিক দা যে বহুত্ববাদের কথা বলছেন, আপনি যে বহুত্ববাদের কথা বলছেন, তাহলে কি এবার বিজেপি মুসলিম প্রার্থী দেবে? আচ্ছা, আমি একটা যে বুঝতে পারছি না, প্রার্থী দেওয়া নেওয়া এগুলো অনেক পরের কথা, এম্পাওয়ারমেন্ট আগের কথা। ধরুন 20 জন মুসলিম এমএলএ আছে বিজেপিতে, কী হয়েছে তাতে? তৃণমূলে তো 44 জন এমএলএ আছে মুসলমান। এখন না মনে হচ্ছে 44-এর মধ্যে এমএলএ আছে তৃণমূল দলে, আগে আরও বেশি ছিল। মানে এমএলএ কমছে, একসাথে মুসলমান এমএলএ কমছে, মানে মুসলমানদের ভোট তৃণমূলে বাড়ছে আর মুসলমান এমএলএ তৃণমূলে কমছে। এই 44টা এমএলএ কোনো মূল্য আছে? উত্তর দিন। 44টা এমএলএর মূল্য বেশি না মমতা ব্যানার্জি বাড়িতে যে কাজ করে যে মাসি, তার গুরুত্ব বেশি? আগে ক্লিয়ার করো। মমতা ব্যানার্জি বাড়িতে যারা থালা বাসন ধোয় যে মাসি, মানে মমতা বাড়িতে কাজ করে, এই কাজের মাসি, কার মূল্য বেশি? এইটাই ক্লিয়ার করুন তো। তৃণমূল দলে ক্ষমতা কার হাতে আছে? আসল ক্ষমতা এক হচ্ছে, যদি টোটাল ক্ষমতাকে 2 ধরা হয়, টোটাল 1 হচ্ছে মমতা ব্যানার্জির হাতে, আর 8 মানে 0.50 সেটা হচ্ছে কার হাতে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। আর বাকি রইল কত? 0.50 এক্সট্রা বাকি রইল, মানে 1.5 হয়ে গেল। আর 0.50 মানে আধ। এই আধের মধ্যে 0.25 হচ্ছে কুণাল ঘোষ একলা, আর বাকি 0.25 হচ্ছে রাজ্যের যত এমপি, এমএলএ, কাউন্সিলর, এই ছোট নেতা, বড় নেতা, মন্ত্রী, সব। ক্লিয়ার? এটা হচ্ছে অঙ্ক, তৃণমূল দলের এম্পাওয়ারমেন্ট অঙ্ক। বিজেপিতে 2টো লোক সিট পেলো কি, টিকিট পেলো কি, এমএলএ হলো কি, এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিজেপি দলে কোনো মুসলমান এম্পাওয়ারমেন্ট আছে কি? কোনো এমএলএ পলিসি মেকিং করে না, পলিসি মেকিং করে সংগঠন, সভাপতি, ওজিএস, অন্যান্য জিএস প্রমুখ এবং দিল্লি, এরা পলিসি মেকিং করে। এই পলিসি মেকিং করার মধ্যে বিজেপি কিভাবে চলবে তার মধ্যে কোনো মুসলমান রইল কিনা, এটা মুসলমানদের আলোচ্য বিষয় হতে পারে। তার বলতে পারে 35% মুসলমান। আমরা বিজেপি নীতি নির্ধারক
কমিটিতে থাকবো না কেন? আমরা তো বলবো রাজ্যের মুসলমানদের কি করলে উন্নতি হবে, কি করলে রাজ্যের মুসলমানরা বোমা ফেলে বই ধরবে, কি করলে রাজ্যের মুসলমানরা ওই তরবারি ছেড়ে কলম ধরবে। শহীদ ভট্টাচার্য এটা বলবে, এটা কি? এটা বলতে পারে শিক্ষিত, স্বচ্ছ, এম্পাওয়ারমেন্ট হওয়া মুসলমানরা। শুধু শিক্ষিত স্বচ্ছ হতে হবে না, বিজেপি দলে তার এম্পাওয়ারমেন্ট থাকতে হবে। এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন, দিস ইজ ভেরি ভাইটাল, ভেরি ক্রুশিয়াল, ভেরি ইম্পর্টেন্ট। বিজেপি দলে ওইটা দরকার। বিজেপি দলকে যদি শমীক ভট্টাচার্যকে মুসলমানদের বন্ধু মনে করতে, যে আমরা সবাই এক, ভুল বুঝছে। ও একটা খুব ভালো কথা বলেছে যে এখন ভোট দিতে হবে না, আমরা যদি কোনোদিন গ্রহণযোগ্য হই তাহলে আমাদের ভোটটা দিও, আমরা যদি কোনোদিন গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি। তৃণমূলের বিসর্জন কিভাবে হবে এই ভোটে? বিজেপির মুখ কে হতে পারে? তৃণমূলকে কি সত্যি হারানো সম্ভব? পৃথিবীতে অসম্ভব বলে কিছু আছে নাকি? মানে তৃণমূল পার্টির একটা সময় একটা এমপি ছিল, শুধু মমতা ব্যানার্জি একলা। তারপরে একটা এমপি থাকা দল, কটা এমপি? একটা মেম্বার অফ পার্লামেন্ট অনলি একটা ছিল, সেই দল রাজ্যে ক্ষমতায় চলে এলো। বিজেপিতে দুটো আসন ছিল ভারতবর্ষে, একটা সময় ছিল দুটো মাত্র সিট, আমি ছোটোবেলায় দেখেছি। তা থেকে 80 না 88টা হলো ওই বাবরি মসজিদের ঘটনাকে কেন্দ্র করে, মানে ওই ইস্যুতে, রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে। পরবর্তীকালে তারা ক্ষমতায় চলে এলো। আর বামেরা 34 বছর ধরে সবটাই দখল করেছিল প্রায়। তোমার 35, আমার 235 বলেছিল না? সেই বামেরা নিশ্চিহ্ন হয়ে গেল। ফলে জনগণের আবেগ কোন দিকে কখন ধায় সে বোঝা খুব মুশকিল। কিন্তু সে আবেগটাকে একটা জায়গায়, একটা ব্যালট বক্সে নিয়ে যাওয়া আবেগটাকে, এটার জন্য কিছু ডিপ্লোম্যাসি লাগে, এটার মধ্যে জন্য কিছু রাজনৈতিক বোধ লাগে, চেতনা লাগে, কিছু টেকনিক লাগে, যেটা মমতা ব্যানার্জি ছিল, যেটা বিজেপির অভাব আছে। বিজেপি দলে মমতা ব্যানার্জির মতো রাজনৈতিক বিশেষজ্ঞ এখনও নেই, ধারে কাছে নেই। শমীক ভট্টাচার্যদের একটা স্বচ্ছ ভাবমূর্তি এখনো পর্যন্ত আছে আমার যত মনে হয়। ওখানে প্রচুর অভিযোগ রয়েছে প্রচুর লোকের বিরুদ্ধে। একটা দল ক্ষমতায় আসার আগেই অভিযোগ। মাননীয় রাষ্ট্রপতিজি তিনিও নাকি পশ্চিমবঙ্গ সরকারকে এসে অভিযোগ তদন্ত করতে বলেছেন। খুব দুশ্চিন্তার। কেন এই প্রশ্ন উঠল? আমি শমীক ভট্টাচার্যকে প্রথমে বলবো, আপনি গোটা রাজ্যে, উনি বলতে চাইছেন এটা আমারই কথাটা, ওটা অনেক আগে বলেছি, উনি মনে হয় আমার বক্তব্য শোনেন, ওনাকে আমার বইও দিয়েছি। 2012 সালে বঞ্চিত রাখা ষড়যন্ত্র, এই বইটা ওনাকে দিয়েছিলাম, উনি পড়েছিলেন, আমাকে ধন্যবাদ দিয়েছিলেন। যে কী করে একটা জাতিকে মানে বঞ্চিত রাখতে হয় কৌশল করে। মানে মুসলমান যেটা বলে ওটা আমার তৈরি করে শব্দবন্ধ। আজকের বাম আমলে তৈরি করেছে ওটা, এই নিয়ে বই লিখেছি আমি। সেই যে কথা যে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, সর্বনাশ বেশি হয়েছে রাজ্যের, বঙ্গের মুসলমানদের বাম আমলে হয়েছে, আরও বেশি করে তৃণমূল আমলে হয়েছে। এটা কে বলেছে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে? এই কাজী মাসুদ আক্তার। পরে বাকিরা ছড়িয়েছে, অনেক মুসলমানও বলছে, অনেক অমুসলমান নেতা মন্ত্রীরা বলছে তো। কিন্তু আমি বলেছিলাম তো প্রথম, আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, আমি মূল জায়গাটা আসছি। ওনাকে বলি, আপনার দলে কিছু ভালো লোক দরকার আছে, অনেক কর্মী আছে যারা প্রচণ্ড খাটে নিঃস্বার্থভাবে, তাদের খবরের কাছে নাম ওঠে না, আপনি ঠিক বলেছেন, কিন্তু খাটে, নীরবে খাটে, অনেক সমর্থক আছে। এই কর্মীদের মধ্যে আপনি এই রাজ্য চালানোর যোগ্য লোক খুঁজে পাবেন, যাদের হয় কর্মী নয়, সাধারণ মানুষ, কিন্তু সমাজে তাদের অনেক কন্ট্রিবিউশন আছে, মানুষের কল্যাণ তারা করতে চায়, তারা পলিটিক্যাল প্ল্যাটফর্মে গেলে পলিটিক্যালি তারা কল্যাণ করতে পারবে। এই লোকরা কি রাজ্যে নেই? বাংলায় কি সম্পরে গেছে? এদের খুঁজুন, এরা কেউ যাবে না আপনার কাছে, আপনি তাদেরকে দৌড়ান, খুঁজে তাদেরকে নির্বাচিত করে তাদেরকে রাজ্যের সর্বোচ্চ পদগুলো দিন, আর চোরগুলোকে লাঠিপেটা করে তাড়ান। আপনার আশেপাশে চোর, চিটি বা চাচোর, যারা চুরি করতে, নোংরামি করতে, নষ্টমি করতে, ভণ্ডামি করতে ঢুকেছে, কেবলমাত্র নোংরামি করতে, কেবলমাত্র স্বার্থের জন্য, যারা পরিযায়ী পাখির মতো কখনো ঢোকে কখনো বেরোয়, এদের ছিঁড়ে নিন না, এদের বুঝে নিন, সভাপতি তাড়িয়ে দিন, জাস্ট তাড়িয়ে দিন। দেখুন, এটা আমি বলবো কি, নরেন্দ্র মোদী ঠিক করবে, তুমিও হতে পারো তো। বিজেপির এই মুহূর্তে কোনো মুখ আছে বলে আমার জানা নেই। একদিকে শুভেন্দু, তার একটা বার্তা আছে, তিনি হিন্দু সমাজের অনেক লোককে উৎসাহিত করতে পেরেছিলেন, ওই কথা বলে অনেকে উৎসাহিত হয়। আবার অন্যদিকে শমীক ভট্টাচার্য সকলকে নিয়ে চলার কথা বলছেন। একটা দলে এরকম বক্তব্য থাকলে বিভ্রান্তি তৈরি হয় বটে, কিন্তু সকল লোকে যে বার্তা পাঠানো যায়, এটা কিন্তু ইন্টারেস্টিং খুব। তুমি মুখ নয় কেন পৌলমী? না, আমি বলি তুমিও তো মুখ হওয়ার কোনো ব্যাপার নয়।
আসলে বিজেপির সংগঠন ঠিক করতে হবে, আসলে বুথ ঠিক করতে হবে, যারা বুথে কাজ করবে তাদের সুরক্ষা দিতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। যে আর্থিক সাহায্য দিল্লি সরকার, দিল্লির পার্টি করে, দিল্লি বিজেপি পার্টি করে আর্থিক সাহায্য, সেই আর্থিক সাহায্য ওই কর্মীদের হাতে পৌঁছে দিতে হবে। নেতারা বিড়ি খাবে আর কর্মীরা সিগারেট খাবে। নেতারা কী খাবে? বিড়ি। নেতারা খাবে ঝালমুড়ি আর বিড়ি, আর কর্মীরা যারা আসলে কাজ করে তারা যদি কোনো বাড়তি টাকা পায় তারা মুরগা মশলা খাবে আর সিগারেট খাবে। এই কালচারটা তৈরি হোক, দেখবেন এই দলটা বেঁচে যাবে, বুথ ঠিক হবে, খেটে খাওয়া মানুষরা, অত্যাচারিত মানুষরা এদের কথা ভাববে। হ্যাঁ, এ তো ঝগড়াঝাড়ি কথা বলছেন, আমাকে ঝগড়া লাগাচ্ছেন নাকি? আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন শুভেন্দু অধিকারী। অনেক জনসভায় আমাকে রাষ্ট্রবাদী মুসলমান বলে উনি স্যালুট দিয়েছেন আমাকে। দিলীপ ঘোষ অনেকবার আমার বাড়িতে এসছেন, যেমন মমতা ব্যানার্জির কাছে ওই জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন না, আমার কাছে উনি অনেক এসছেন। শ্রমিক ভট্টাচার্য আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। উনি ওনার শ্রদ্ধাটা কিছুটা মানে শৈল্পিক শ্রদ্ধা, শৈল্পিক। আমার চেতনা, আমার শিক্ষা, আমার বোধ, এবং সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন মনে হয় আমাকে মমতা ব্যানার্জি। কী বলবেন, কথাটা ঘুরিয়ে দিলাম। আমার খুব ভালোবাসেন, স্নেহ করেন, আমার পাশে ছিলেন। হামলার পরে অপরাধীদের গ্রেপ্তার করতে পারেননি, জেলে ঢোকাতে পারেননি। আজকেই কেসটা ছিল, আজকে বন্ধের জন্য কেসটা পিছিয়ে গেছে, জাতীয় সঙ্গীতের কেসটা, আমাকে রক্তাক্ত করার। কিন্তু আমার নিরাপত্তা দেওয়ার বন্দোবস্ত করেছেন, আমাকে ট্রান্সফার করেছেন, আমাকে বাঁচানোর চেষ্টা করেছেন, আমার চাকরিকে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু মাননীয়ার একটা সমস্যা আছে, দুধেল গাই, ভোটটা তো মাননীয়ার লাগবে, মাননীয়ার ভোটটা তো লাগবে, বলুন। আমার মনে হয় দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির ওজিএস করা উচিত। কি বললাম? জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, আর সভাপতি থাকবেন, এটা আমার বক্তব্য ভুল হতে পারে, শ্রমিক ভট্টাচার্য। আর বিরোধী দলনেতা হিসেবে পূর্ণাঙ্গ তাকে মর্যাদা দিতে হবে শুভেন্দু অধিকারীকে, পূর্ণাঙ্গ মর্যাদা, এবং আরও কিছু কিছু জায়গায় তার বক্তব্য শুনতে হবে, এবং একসাথে তিনজন কথা বলবেন। একদিকে দিলীপ ঘোষ, একদিকে শ্রমিক ভট্টাচার্য, একদিকে শুভেন্দু অধিকারী। তিনজনের সাথে কথা বলে দিল্লি চলবে, কারো একলার সাথে নয়। ও সংগঠন তাকে তুলে রাখুন, যারা কাজ করে তাদের কথা শুনতে হবে, তাদের সাজেশন শুনতে হবে। আমি পরিষ্কার করে বলছি, এর চেয়ে ভালো করে বলা সম্ভব নয়। যদি দিলীপ ঘোষকে দিল্লির কোনো পদে নিয়ে গিয়ে ঠান্ডা করতে চায়, কাজের কাজ কিচ্ছু হবে না। দিলীপ ঘোষ একদম সুইটেবল পার্সন। উনি একসময় জেনারেল সেক্রেটারি ছিলেন, ওনাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন করা হোক। শ্রমিক ভট্টাচার্যের সাথে তার দীর্ঘদিনের র্যাপো আছে, অত্যন্ত ক্লাসিক্যাল হবে সম্পর্কটা। আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী জনবেশ আছে, যত গাল দিক, খিস্তি দিক, যাই দিক, মমতা ব্যানার্জি তো কত গাল দেওয়া হয়, তার জনবেশ ভাবতে পারছেন? এখনো 1 নম্বর, তার ধারে কাছে কেউ নেই মমতা ব্যানার্জির। আসতে পারবে না, অসম্ভব। আমি শুভেন্দু অধিকারীকে তোমাদের মাধ্যমে বলে রাখছি, 35% ভোটকে বাদ দিয়ে আমি প্রত্যেককে মুখস্থ করে দিচ্ছি। এটা যে ধরো পরীক্ষা বসেছো, তুমি ধরো পরীক্ষা বসেছো, অ্যানুয়াল পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা, তোমাকে বলা হলো 65 নম্বরের কোশ্চেন দেওয়া হলো, তার মধ্যে তোমাকে নাম্বার পেতে হবে। আর আমাকে দেওয়া হলো 100 নম্বরের কোশ্চেন, আমাকে 100-র মধ্যে নাম্বার পেতে হবে। 100 নম্বরের কোশ্চেন উত্তর লিখছি আমি দেখলাম 100-র মধ্যে কত পেলাম? 50 পেলাম। খারাপ পেয়েছি, 100-র মধ্যে 50 মানে ফার্স্ট ডিভিশন হয়নি। আর তুমি 65-র মধ্যে 45 পেলে, ওটা কিন্তু রেশিও অনুযায়ী বেশি নম্বর পেলে, 65 নম্বর। কে জিতবে? জিতবো আমি, তুমি হারবে, তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি হারবে। ঠিক তাই 35%কে বাদ দিয়ে দিলে ভোটের রাজনীতিতে মাত্র 65% থেকে যায় কার হাতে? বিজেপির হাতে। ও 65 নম্বরের পরীক্ষায় বসবে, আর মমতা ব্যানার্জি টোটাল 100 নম্বরের পরীক্ষায় 65 প্লাস 35, তার মধ্যে 35 পেয়ে গেছে। ওটা অকবার, ওটা ওই অনেকটা ওই ওরাল পরীক্ষার মতো, ওই সবাই ফুল মার্কস দিয়ে দেয়। এখন ওরাল পরীক্ষাতে ফুল মার্কস দিয়ে দেয়, ফুল মার্কস পেয়ে গেছে। ফলে 35% মমতা ব্যানার্জির পকেটে ঢুকে আছে ভেবে বিজেপিকে রাজনীতি করতে হবে। তাই 35% ভোটটা ওটাকে হয় ভেঙে দেওয়া, অন্য দলের মধ্যে ছড়িয়ে দেওয়া। প্রচণ্ড ক্ষোভ আছে মুসলমান সমাজের মধ্যে, এই সরকারকে নিয়ে প্রচণ্ড ক্ষোভ আছে, আমি বলছি। অথবা কিছু কাজ করে তাদেরকে অনুগত করা, কাছে টানা, কিছুটা ভেঙে গেলে, 35 খণ্ড বিখণ্ড হয়ে গেলে বিজেপি ক্ষমতায় আসতে পারে, সম্ভাবনা আছে। নতুবা ঈশ্বর যদি আকাশ থেকে মাটিতে নেমে আসে, বিজেপির হিন্দু ভোট 2%, 3% বাড়াও সম্ভব হবে না। কারণ 34 বছরে বামেরা
হিন্দু সমাজের মধ্যে একটা নাস্তিক্যবাদ সেকশন তৈরি করেছে। তারা ধর্মটাই মানে না, পুজোতে আড্ডা মারতে যায়, ঈদে মাংস খেতে যায়, সোজা বাংলা কথা। তারা ধর্মের নামে আতঙ্কিত হবে না, বরঞ্চ উল্টো হবে। যত হিন্দু তুমি এক বলবে তত তারা হিন্দু ধর্ম থেকে অসহিষ্ণু বলে বেরিয়ে যাবে, উল্টো হবে না। সেই সংখ্যাটা কত জানেন তো? বামেদের যে 15% ভোট বলছেন, তার মধ্যে অন্তত 5-7% অন্ধভাবে নাস্তিক, ধর্মই মানে না, তারা হিন্দু ধর্মে। মুসলমানদের মধ্যে নাস্তিক খুঁজে পাবেন না আপনি, খুব রেয়ার। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে অঙ্কটা। আমি শ্রমিক ভট্টাচার্যকে বলে রাখলাম, হিন্দুদেরকে এই মর্মে এক কাজে করা যায়নি, যাবে না। এক কাজে কারা হয় জানেন তো? যাদের মধ্যে নিরাপত্তার অভাব হয়। সংখ্যালঘুরা দুর্বল সাধারণত, ওরা যদিও মস্তানি করছে, বাংলা যেন রাজ করছে, ওরা জানে যে এই রাজ করাটা পলিটিক্যাল কারণে। দুর্বলরা তাদের নিজস্ব স্বার্থে পৃথিবীর ইতিহাসে সর্বত্র সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হয়, সংখ্যাগুরুরা সহজে ঐক্যবদ্ধ হয় না। বিশেষ করে ভারতের মতো দেশে, বিশেষ করে পেগান ধর্ম হিন্দু ধর্মের মধ্যে শততা বিভক্ত চিন্তাভাবনা যে কোনো আছে। কোথাও রাবণ পূজিত, কোথাও রাম পূজিত, কোথাও দুর্গা পূজিত, কোথাও কালী পূজিত। বুঝতে হবে শততায় বিভক্ত চিন্তা চেতনার মধ্যে মৌলিক কিছু ফারাক আছে। সনাতনী চিন্তাটা আলাদা, ধর্মীয় চিন্তাটা অন্য। এই বাস্তবতা জানতে হবে এবং হিন্দু ভোট যা আছে তাকে অটুট রাখা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের বুথ লেভেলে সাহায্য করা, কর্মীদের, যোগ্য কর্মীদের উৎসাহিত করা, সৎ কর্মীদের উৎসাহিত করা, সমর্থকদের পাশে থাকা, সুখ দুঃখে অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, শ্রম দিয়ে, আইন দিয়ে পাশে থাকা। আর মুসলমানদের একটা অংশ যারা কাছে আসতে পারে তার বিহিত বন্দোবস্ত করা। আর সেটা করতে গেলে মুসলমান সমাজে দেশপ্রেমী অগ্রণী অংশে যারা আছে, যারা ডেডিকেটেড, কোনো কিছু গোলামি যাদের মধ্যে নেই, যারা মানুষকে শুধু ভালোবাসে, যারা দিনের শেষে শুধু মানুষ দেখে, হিন্দু মুসলমান কিচ্ছুটি দেখে না, তাদের মতন লোককে শুধু নামের জন্য দূরে রাখা যাবে না। ওই নাম মুসলমান নাম না, সে ভারতীয়, তাকে এম্পাওয়ারমেন্টে রাখা, শুধু টিকিট দেওয়া নয়, এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়নে, পলিসি মেকিংয়ে, পলিসি নির্ধারণে। বাংলার বিজেপি কি করে চলবে একটা মুসলমান বলবে, এইটা এর চেয়ে ভালো করে পরিষ্কার করে আর কেউ বলতে পারবে যাই না, পরিষ্কার করে। একদম শেষের দিকে কয়েকটা প্রশ্ন আপনার কাছে। 9ই আগস্ট আরজিকর কাণ্ডের 1 বছর পূর্তি হচ্ছে, আর তার আগের রাত 8ই আগস্ট ফের রাত জাগবেন জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে মিছিল করবেন কিং জওয়ান অনিকেত দেবাশিসরা। তবে 9ই আগস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকা মিছিলে থাকছেন না তারা, এমনটাই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবং 9ই আগস্ট শুভেন্দু অধিকারীর সাথে মিছিলে থাকছেন নির্যাতিতার মামা। সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা জানানো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোন। কিচ্ছু না, আমি অঙ্ক তো আগে বলেছিলাম। আমি বলেছিলাম একসময় চুলোচুলি হবে, এখন চুলোচুলি হয়নি তো, তুমি বুমনি কিন্তু আসবে। তিলোত্তমার বাবা মা ভার্সেস অনিকেত দেবাশিস, এই টিম চুলোচুলি হবে, গালাগালি, এতদিন গলাগালি ছিল না, চুলোচুলি গালাগালি হবে। এর জন্য তুমি বুমনি আমার কাছে আসবে, দেখে নেবে, টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা হবে, এতটা বলে দিলাম। ওরাই তো দাবি করেছিল যে তিলোত্তমা বৃহত্তম স্বার্থে যেই আসুন না কেন ওয়েলকাম, বলেছিল না? তাহলে শুভেন্দু অধিকারী আসলে ওয়েলকাম নয় কেন? বামেদের ঐক্যবদ্ধ করা এই লক্ষ্য ছিল নাকি? এটা তো বিজেপি তাই দাবি করে, তৃণমূল তাই দাবি করে। শুভেন্দু অধিকারীর কাছে বাম্মা যাচ্ছে না, এটা তো চপে টাকা দেওয়া মুখে মিডিয়ায় জুনিয়র ডাক্তারদের নেতাদের। আমি তো বলছি পরবর্তীকালে তিলোত্তমা বাম্মার সাথে জুনিয়র ডাক্তারদের যা দৈরত হবে সেটা নিয়ে মিডিয়াতে প্রাইম নিউজ হবে। এটা হচ্ছে মিডিয়া স্পন্সর আন্দোলন। আমি বললাম কি লোককে বোকা বানানো হয়েছে, বিপুল টাকা যে তোলা হয়েছে তার হিসাবটা দাও। কিছু লোক তোমার মাথায় উকুন হোক যারা বলেছে তারা আস্তে করে চেটে যাও, ওই আস্তে করে চড়িটা চাটার কথা ছিল। দাঁড়াও, দিদি চড়িটাকে বলছিল আস্তে করে চাটতে, আস্তে করে চেটে যাবো। নাচছে মেয়েরা, খামতে খামতে নাচছে, ডান্স হচ্ছে। কেউ মরে গেলে সব ডান্স হয়, আর খাওয়া দাওয়া আর মদ খাওয়া হয়, মরে গেলে এটাই হয় আর কি। কি মানে কি ত্যাগ, কি স্যাক্রিফাইস! কাঁদলো কজন, ডান্স তো করলো প্রচুর জন। তো আস্তে করে চেটে যেতে গিয়ে ওরা জোর করে চেটে ফেলেছে। কারা? দিদি চড়িটা, ওই ওরা যারা সব আস্তে করে চাটতে বলেছিল, ওরা জোরে চেটে ফেলতে চড়িটা ছিঁড়ে গেছে, ওই ছেঁড়া চটি। তখন একটা টিভি চ্যানেল ওঠে, ইমাম পরিষদের হেড ইমাম, তিনি বললেন দিদির কাছে মুসলমান হচ্ছে ছেঁড়া চটি, এতেই আমরা গর্বিত। বিজেপি তো তাও দেয় না, অর্থাৎ তাদের কাছে ছেঁড়া চটি। লেভেলটা বুঝুন,
ওই ছেলেটা করলো কে? ওই জুনিয়র ডাক্তারদের স্লোগান অনুযায়ী আস্তে করে চেটে যাও দিদি চটি, আর কি জোরে চেটে ফেলেছে। আর তোমার মাথায় উকুন হোক, আমার মনে হয় ওরা সকাল বিকেল চিৎকার করে করে প্রত্যেকটা পুলিশের মাথায় উকুন করে দিয়েছে। আমাকে যা পুলিশরা বলছিল রাস্তায়, স্যার আমাদের মাথায় খুব উকুন হয়ে গেছে। ওই জুনিয়র ডাক্তাররা স্লোগান দিয়ে দিয়ে ভগবানকে বলে বলে উকুন করে। আচ্ছা, এটা কোনো আন্দোলন? জাস্ট পাগলামি, বিপুল টাকা খরচা। ওই টাকাটা না পেলে কি আন্দোলন করতো? এখন টাকাটা খরচা করছে। এখন ওরা যাচ্ছে ওই ওই জীবনে কোনোদিন আন্দোলন করেনি, জীবনে গান্ধী মূর্তি পাওয়া দেশের লোকেদের পাশে দাঁড়ায়নি, খুব ঠান্ডা মাথায় বসতে হবে। জীবনে মাতৃ মূর্তি পাওয়া দেশে যাদের মেন্টার, আমি মেন্টার, মাতৃ মূর্তি পাওয়া দেশে অসহায় শিক্ষকদের পাশে দাঁড়ায়নি। কিন্তু তিলোত্তমা ঘটনার পর ওই চাকরিওয়ালা শিক্ষকদের কাছে কিন্তু যাচ্ছে। খরচা হিসেবে দেখিয়ে দেওয়া যায়, ওখানে এত খরচা হয়েছে। টিভি চ্যানেল বলে দিয়েছে, এই তোদেরকে ওই সময় যেতে হবে, তোদেরকে বিপ্লবী শাস্তি হবে, তারপরে তোদের পেট খারাপ করলে ওটা আমি নিউজ করাবো। মানে ওদের পেট খারাপ হয়ে গেল, টিভি চ্যানেল টকশো করবে। এটা মিডিয়া স্পন্সার আন্দোলন। তিলোত্তমা আন্দোলন কী আন্দোলন? মিডিয়া স্পন্সার আন্দোলন। রাজন্যা তার এআই করেছে ছবি, উলঙ্গ ছবি করিয়ে বা অর্ধলঙ্গ করে এআই করেছে, এই তো। ও 2024 সালে ঘটেছে বলেনি। ওকে আগমনী সিনেমা করার জন্য ওকে আর স্বামীকে দল থেকে বেরো তাড়িয়ে দিয়েছে। ও রাগ আছে। এইটি সময় এখন চলছে, ল কলেজের দেহটেও চলছে, ভাইটাল টাইম বলে দিয়েছে। তো বলে দেওয়ার পরে ও বলছে আমি থানায় ডায়েরি করিনি, পার্টিকে বলেছি, প্রশাসনকে বলিনি, পার্টির ভালো চাই। আমার উপরে আছেন দিদি, আমার মাথা, আমার দাদা হচ্ছে অভিষেক, বলবো কেন? তাদেরকে বলবো, তারা জানতো না, তারা জানলেই পাপকর্ম হতো না। মানে অভিষেক এবং মমতা জানলে দেশে কোনো পাপকর্ম হতে পারে না, এটা রাজনা বলছে আর কি। জানলে আর পাপকর্ম হয় না, না জানলে হয়। ভালো কথা। আস্থা রেখে যে দিদিকে বলি, রাজনা বাচ্চা মেয়ে, যাই হোক ভালো মন্দ যাই হোক, ও আগমনী করেছিল, ভালো না লাগলে একটু ধমকে দিয়ে আপন করে বুকে জড়িয়ে দিতে পারতেন, বেচাকে তাড়িয়ে দিলেন, অনেকদিন খাটলো। জব তাক জুলুম করেগা বলেছিল, ভালো জুলুম, জুলুম হয়ে গেল উপরে, ওর উপরেই জুলুম হয়ে গেল। অন্য আমার বলতে দাও। সেই রাজনা তো বলছে যে আমি পার্টিকে বলেছি, থানাকে বলিনি। তাহলে মাননীয় আপনি শুনলেন, বলেছে যে কে এআই করেছে যাই না, কিন্তু আমার দাদারা সব এটা স্প্রেড করে ছড়িয়েছে। মানে অপরাধের মুভি করাটা যেমন অপরাধ, ছড়িয়ে দেওয়াটা অপরাধ। সেই দাদাদেরকে, সে বনজিৎ হোক আর কোনজিৎ হোক আর সোনজিৎ হোক, যুবক দাদা, সব যুবক, তরুণ তাজা যুবক, তাদের নারী শরীর চলে না। সারাক্ষণ মনে হচ্ছে ব্লু ফিল্ম দেখতে পাচ্ছি ওদের। কী দিদির কাজ, আমি সারাক্ষণ ধরে ব্লু ফিল্ম দেখে যাচ্ছি, আমার এটাই নাচ, কি অসাধারণ কাজ। তো তাদেরকে ধরে দিদি একটু জেলে ঢোকাতে পারেন তো। যাদের কথা বলতে চাইছে রাজন্যা, এত তো আপনাদের সেবা করলো, জব জব জুলুম করেগা, ওর প্রতি জুলুম হচ্ছে কেন? এই রাজন্যা, দিদি নাকি জুলুম আটকাবে, তো তোমার প্রতি তো জুলুম হয়ে যাচ্ছে, কি অত্যাচার হয়ে যাচ্ছে। তো দিদি, রাজন্যা তো আপনারা জুলুম থেকে লোককে বাঁচানোর প্রতীক বলেছিল। তো রাজন্যাকে একটু বাঁচিয়ে দিন না, ওদেরকে আগামীকালকে গ্রেপ্তার করে লকআপে ঢোকাবেন, এটা আমার পরামর্শ। মাননীয়া, আপনার কিন্তু মুখ অসম্মানিত হচ্ছেন। আপনি রাজন্যা কিছুতে মিডিয়া যেভাবে ধরেছে, আপনি অসম্মানিত হচ্ছেন। আপনি রাজন্যা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তদন্ত করুন আগে, রাজন্যা ঠিক বলছে কিনা। তদন্ত যদি প্রমাণিত হয় ওরা সত্যি সত্যি পাপ করেছে, ওদেরকে ধরে মারতে পারতে ছিল ঢুকিয়ে দিন তো। বাংলাটা কালচার আনুন, কারণ এর মাধ্যমে এটা যে হচ্ছে আমরা ভয় পাচ্ছি, যখন তদন্ত যাত্রার মুক্তি করে দেবে। দিদির কাছের লোক ছিলেন, পার্টিকে বলেছেন, প্রশাসনকে বলে হয়ে যাবে, শুভেন্দু অধিকারীরা বসে আছে। হ্যাঁ, রাজন্যা বুদ্ধিমতী মেয়ে, বলেনি, পার্টিকে বলেছে। পার্টিকে কি ভালোবাসে না? ওই খেলা হবে, ছেলেটা বলেছিল দেবাংশু, খেলা হবে, খেলা হবে, হতে পারে অন্য পার্টি চলে যাবে, কি আছে তাতে? তো যাবে না বলছে। বিজেপি তো যেত সব পার্টি, কোনো পার্টি ছাড়বে না কেউ, সব পার্টিতে ঘুরে আসবে একবার। রাজন্যা, তুমি যতগুলো পার্টিতে ঘুরে এসো একটু, সব জায়গায় জুলুমকে বন্ধ করে দাও তুমি গিয়ে। আমি দিদিকে বলছি, রাজন্যাকে ছাড়বেন না, কিন্তু রাজন্যাকে ছাড়বেন না। আমাকে তো পরামর্শ দিচ্ছি তোকে, আমি ও তো পরামর্শ দিই, আমি ও দাদা তো। আমি রাজন্যাকে বলি, রাজন্যাকে যেটা বলেছে, রাজন্যা যাই বলুক, রাজন্যা তো অভিযোগ করেছে, সুনির্দিষ্ট অভিযোগ, সেইটা অনুযায়ী দিদি যাদের বিরুদ্ধে অভিযোগ, আপনি তাদেরকে তদন্ত করুন, ধরুন, লকআপে ঢোকান, এই কাজটা করুন। নাহলে কিন্তু ওই এআইয়ের মাধ্যমে আরও নারী শরীর কেন, পুরুষ শরীর, আমাদের শরীরকে মনে নেই নাকি? আর কি নাকি, কি আমাদের শরীরে মনে নেই? আমাদের শরীর নিয়েও বিকৃত কিছু ঘটনা চর্চা হতে পারে। ছাত্রছাত্রীরা কী দেখছে বলুন তো, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কী দেখছে?
ফলে এইটা কঠোর পদক্ষেপ মাননীয়কে নিতে হবে, নাহলে এআই আশীর্বাদ হয়ে যাবে, হবে না অভিশাপ হয়ে যাবে। ধন্যবাদ। শেষ দুটো প্রশ্ন আমার কাছে, শেষ দুটো প্রশ্ন, একদম শেষ। প্রথম থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, বারংবার ছুটে গিয়েছেন মাতঙ্গিনী হাজরা মুক্তির বাংলাদেশে, আবারও বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের ডাকে বারংবার ছুটে গিয়েছেন বিকাশ ভবনের সামনে তাদের মঞ্চে। আমি বলবো একদম হাইকোর্টে রীতিমতো অযোগ্যদের হয়ে সওয়াল করছেন রাজ্য সরকারি আইনজীবীরা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি বলছেন যে নতুন যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাকে যখন যোগ্য চাকরিহারা শিক্ষক করে যারা নিজেদেরকে দাবি করছে তারা যখন চ্যালেঞ্জ করেন এবং হাইকোর্টের যে পর্যবেক্ষণ সিঙ্গেল বেঞ্চ দেয় যে অযোগ্য যারা চিহ্নিত অযোগ্য তারা এই নতুন যে এক্সাম কন্ডাক্ট করছে এসএসসি সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, সেইখানে রীতিমতো অযোগ্য চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কেন অযোগ্যরা বসতে পারবেন না, এরকম তো সুপ্রিম কোর্টের কোনো নির্দেশাবলী নেই, এবং পরবর্তীতে ডিভিশন বেঞ্চে আবেদন করলো রাজ্য সরকার অযোগ্য চাকরি প্রার্থীদের হয়ে। কেন বারবার অযোগ্য চাকরি প্রার্থীদের হয়ে দাঁড়াতে চাইছিলাম? এসব যে কথার ভাজে কথা, আসলটা বলি জোরে জোরে না আস্তে আস্তে, কানে কানে জোরে বলি। শোনো, তুমি ধরো আমার থেকে টাকা নিয়েছো, কেউ বলেছে ওই টাকা নিয়েছে ওকে আর টাকা ফেরত দিতে হবে না, ঠিক আছে, ওকে একটু শাস্তি দিয়ে দাও, তাহলে তুমি তো বিদ্রোহ করবে। হ্যাঁ, তুমি আমার টাকা নিয়েছো আমার থেকে, আবার তুমি আমার শাস্তি দিচ্ছ। তাই বলো কিছু মনে করো, টাকাটা নিয়েছি, তোমাদের ব্যবস্থা করছি, একটু আশ্রয় দেবো। টাকা নিয়েছে ওদের থেকে, দায় নেই। টাকা পার্টি ফান্ডের কোথায় কোথায় গেছে দিদি হয়তো জানেন, বা অন্য কেউ হয়তো জানেন। তাই ওদের প্রতি একটু দায়িত্ব পালন করছে। সুপ্রিম কোর্ট যাই বলুক, যোগ্যরা তো আর টাকা দেয়নি, যোগ্যরা মেধা দিয়েছে। মেধা দিয়ে কী হবে? মেধা দিয়ে আনবে? তুই ভাত খাওয়ার সময় মেধা নিয়ে কী করবে তুমি? ধরো আজকে রান্না হবে ভাত, তো অযোগ্য লোকের টাকা নিয়ে তো রান্না হবে নাকি ভাতটা? না, মেধা দিয়েছি খেয়ে নাও, মেধা দিয়ে কিচ্ছু হবে না, মেধা চলবে না। হ্যাঁ, টাকা দেয় না, মেধা এবার ওই মেধা তুলে দিতে হবে। টাকা দাও চাকরি নাও, স্লোগানটা ভালো না? টাকা দাও চাকরি নাও। এবার ছেড়ে দাও ডিভিশন বেঞ্চ শুনবে না, বেঞ্চ মানে স্কুলের বেঞ্চ ভেঙে গেছে। ওরা টাকা দিয়েছে, ওরা এই 26 ইলেকশন আগে দাঙ্গা করবে, ওদের আবার চাকরি খেয়ে নিতে বলেছে, আবার ওদেরকে টাকা বেতন ফেরত দিতে বলেছে। ভালো করে শোনো, দিদি ওদের প্রতি সহানুভূতিশীল, ওদের বাড়তি মর্যাদা দেয়, চালেদের নয়, কাঁকরদের। কাঁকর তৈরি করেছেন তো দিদির দলের লোকেরা, দিদির প্রশাসন কাঁকর তৈরি করেছেন, মেশিন আছে, গবেষণা করে কাঁকর তৈরি হয়েছে। যেমন আমেরিকার গবেষণা করে ইসলামিক সন্ত্রাসবাদী তথ্য তৈরি হয়েছে, তো দিদির গবেষণা করে কাঁকর তৈরি হয়েছে। তো কাঁকর তো টাকার বিনিময়ে তৈরি হয়েছে। কী দিয়ে কাঁকর তৈরি হয়? 1 নম্বর কোশ্চেন, টাকা দিলে কাঁকর তৈরি হয়। তো টাকাটা নিয়েছে কে? দিদির লোকজন না যে সে। এবার যারা টাকা নিয়েছে তাদেরকে শান্ত রাখবে না 2026 ইলেকশন আগে? তাদের একটু চাকরি করে দেখছি বাছা তোমাদেরটা দেখছি বাবা, দেখছো দিনকাল খারাপ, দেখছো তো এইসব গেরুয়ারা কীরকম করছে। এসব হাইকোর্টটা পুরো গেরুয়াদের, সুপ্রিম কোর্টটা আমাদের ছিল, মানে ঘাসফুলের ছিল সুপ্রিম কোর্টটা, ওটা আবার গেরুয়ারা না নিয়ে। এই ব্যাপার আমাদের কপিল সিব্বল আছে দেখছি, মনু সিংভি আমরা টাকা দিচ্ছি তোমাদের। তো এটা বলে আসলে ওই জালি টিচার যারা কাঁকর, তাদেরকে শান্ত করার চেষ্টা, তাদের পাশে আছি বলে তারা যাদের রাজসাক্ষী হয়ে গিয়ে চিৎকার করে কে কোথায় কবে টাকা নিয়েছে এটা বলে ফেলে 26 ইলেকশনে দিদিকে ড্যামেজ যাতে না করে দেয়, তার জন্য এটা তাৎক্ষণিক জরুরি ভিত্তিক একটা বন্দোবস্ত। তার জন্য তাদের পাশে আছি, তোমার পাশে আছি। আর এদের বলছে তোমার পাশে নাই গো, এবার তোমার পাশে আছি গো, এর ওটা ভাব। ডিভিশন বেঞ্চে যেভাবে বিচারপতি সৌমেন সেনের প্রশ্নের মুখে পড়ল রাজ্য, শেষ রক্ষা কি হবে রাজ্যে নাকি? প্রশ্নের মুখে পড়বে, গাল খাবে, কম খিস্তি খেয়েছে, সেই বাক কমিশন থেকে শুরু হয়েছে। আমি এগুলো আর বলতে চাইছিলাম, ক্লান্ত হয়ে গেছে, কিচ্ছু হবে না। কোর্ট যদি বলে ফাঁসি দেবো তখন চিন্তা আছে, এই ফাঁসি দেবে রে, এবার চিন্তা করবে। যেমন 25% দিয়ে দিতে বলেছিল, দিয়েছে। কোর্ট বলবে এবার যদি না দাও তখন ফাঁসি দেবো, তখন বাবা দিতেই হবে। তার আগে পর্যন্ত চেষ্টা করে দেখছি যদি না দিতে হয়, কারণ ওই টাকা লক্ষ্মীর ভাণ্ডারকে দিতে হবে, মাস্টারদের দেবে, সরকারি কর্মীদের দেবে, বেতন ভোট দেয় না। যে ভোটগুলো সব সরকারি কর্মীদের ভোট হয়, স্পেশাল ভোট, তাদের সব জিতে যায়, বিরোধীরা সব বিজেপি জিতে যায়, শয়তানদের দল কোথাকার সব। স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কলকাতায় সংকট, দিল্লিতে গিয়ে সুস্থতা, কি সত্যি লুকিয়ে আছে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির চিকিৎসায়? কারণ প্রসঙ্গত ন্যায় বিচারের প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন, দিনকে দিন ওনার শারীরিক অবস্থার একেবারে অবনতি ঘটছিল, চিকিৎসকদের মুখে তখন আশঙ্কার ছায়া। দিল্লিতে পৌঁছতেই যারা অদৃশ্য জাদুতে দেখো আমি একটা ছোট্ট কথা বলি। শ্বেতা ব্যানার্জি বলে ওনার একটা বান্ধবী, অভিজিৎ গাঙ্গুলির বান্ধবী, আমাকে সকাল বিকেল ফোন করে কান ঝালাপালা করে দিচ্ছিল
যে ওনাকে উডল্যান্ড হসপিটাল নাকি মেরে ফেলা হচ্ছে। ওই উডল্যান্ড হসপিটাল কিছু ডাক্তার নাকি ওর পরিচিত জানিয়েছে, বলছে স্যার বাঁচান স্যার, দু চারটে মিডিয়াকে বলুন। আমি তো মিডিয়াকে বলেছি, তোমরা ইন্টারভিউ দিয়েছো তাই তো? শ্বেতা ব্যানার্জি নামটা কোনো কারণ নেই, আমি লোক কেন নাম? হ্যাঁ শ্বেতা চক্রবর্তী। ওই অত নাম মনে রাখা যাবে না, ওইটুকু মনে হয় যথেষ্ট। আজকাল দিনকাল খারাপ, কথা বলা বেশি মুশকিল। তা আমি বললাম এটা কী বলছেন, কি বলছে? হ্যাঁ এটা ভয়ঙ্কর স্যার, যে কোনো প্রকারে এই কথাটা নিউজ করলে ওই উডল্যান্ড থেকে সরিয়ে একটু দিল্লি ফিল্লি নিয়ে যাবে। ঠিক তাই হয়েছে, যেই নিউজ তোমরা করেছো সঙ্গে সঙ্গে ওনাকে এই উডল্যান্ড থেকে সরিয়ে দিল্লি নিয়ে গেলে। এখন লোক বলছে দিল্লি থেকে হঠাৎ করে খুব ভালো হয়ে গেছে, এখানে খুব খারাপ হচ্ছিলো ডে বাই ডে, মানে ডিটেক্ট করছিল অবস্থাটা, ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছিলো নাকি, ভুলভাল ট্রিটমেন্ট হচ্ছিলো। ঈশ্বর জানে, আমি কিছুই বলতে পারবো না। কেউ কেউ নাকি বলছে, মানে সেটাও ওটা ভাবছে আর কি, যে এখানে নাকি অপঘাতে মারার বন্দোবস্ত হচ্ছিল, বা ডাক্তার ইচ্ছেকৃত গাফলতি করছিল কারো নির্দেশে। না আমি না ঈশ্বর নেই জানেন তো, এই সব বলার ক্ষমতা দিদির আছে। দিদি মাওবাদী চিনতে পারে, আমাকে না দিদির পর্যায়ে নিয়ে যাবেন। দিদি অন স্ট্যান্ডার্ড, আমি বলতে পারবো না, সেটা বলতে পারবো। আমাদের মাননীয় দিদি, আর কি পশ্চিমবঙ্গ দিদি, একটাই দিদি, সর্বে সর্বা, বাংলার মেয়ে এগিয়ে আছে। ধন্যবাদ।